ডিয়ার ভিউয়ার্স, তাহলে প্রথমে শুরু করছি নিষেধাজ্ঞা কাকে বলে এবং নিষেধাজ্ঞা কত প্রকার এই প্রশ্ন দিয়ে। নিষেধাজ্ঞা কাকে বলে? নিষেধাজ্ঞা ইংরেজি হচ্ছে ইনজাংশন, INJUNCTION, ইনজাংশন অর্থ হলো নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা আদালতের একটি আদেশ। কোনো ব্যক্তি বা পক্ষকে নির্দিষ্ট কোনো কাজ থেকে বিরত থাকার জন্য আদালত যে নির্দেশ দেন তাকে নিষেধাজ্ঞা বলে। লর্ড হ্যালসবেরির মতে, লর্ড হ্যালসবেরি HALSBURY, নিষেধাজ্ঞা হলো বিচার বিভাগীয় একটি কার্যপদ্ধতি যার দ্বারা আদালত কর্তৃক কোনো ব্যক্তি বা পক্ষকে কোনো কাজ করা থেকে বিরত থাকতে বা করতে নির্দেশ দেওয়া হয়। এখন আমি যাচ্ছি নিষেধাজ্ঞার প্রকারভেদ। নিষেধাজ্ঞা মূলত দুই প্রকার। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, দুই নম্বর হচ্ছে নিষেধমূলক নিষেধাজ্ঞা। এটা প্রধান প্রকারভেদ। এছাড়াও নিষেধাজ্ঞা আরো তিন প্রকার আছে বা তিন ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা, দুই নম্বর হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, তিন নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এখন আমি প্রধান যে দুই প্রকার সেটার বর্ণনা করছি। আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি বা কাকে বলে? যে নিষেধাজ্ঞার মাধ্যমে বা যে আদেশের মাধ্যমে আদালত কোনো পক্ষকে কোনো কাজ করতে বাধ্য করে তাকে আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে। এর ইংরেজি হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। এটি আদালতের একটি আদেশ। এই আদেশের মাধ্যমে আদালত বিবাদীকে কোনো অবস্থার পরিসমাপ্তি ঘটাতে কোনো প্রত্যক্ষ কাজ করতে নির্দেশ প্রদান করেন। তারপরে নিষেধমূলক নিষেধাজ্ঞা, দুই নম্বরের, ইংরেজিতে যাকে বলে প্রোহিবিটরি ইনজাংশন। যে নিষেধাজ্ঞার মাধ্যমে বা যে আদেশের মাধ্যমে আদালত কোনো পক্ষকে কোনো কাজ না করতে বা বিরত থাকতে বাধ্য করেন তাকেই বলা হয় নিষেধমূলক বা প্রোহিবিটরি ইনজাংশন। এটিও আদালতের একটি আদেশ। এই আদেশের মাধ্যমে আদালত বিবাদীকে কোনো অবস্থার পরিসমাপ্তি না ঘটাতে নির্দেশ প্রদান করেন। অর্থাৎ বলা যায় বিবাদীকে কোনো অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে নিষেধমূলক নিষেধাজ্ঞা বলে। এরপর আমি অন্যান্য যে তিন ভাগ আছে সেটার সম্পর্কে বলছি। এক নম্বর হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা বা পারপেচুয়াল ইনজাংশন। মোকদ্দমা শুনানির পর মোকদ্দমার গুণাগুণ বিচার করে ডিক্রি প্রদানের মাধ্যমে আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে। দুই নম্বর হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, ইংরেজিতে যাকে বলে টেম্পোরারি ইনজাংশন। মোকদ্দমা চলাকালীন সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। মোকদ্দমা চলমান অবস্থায় বিবাদী যেন মোকদ্দমার বিষয়বস্তুর কোনো ক্ষতি বা রূপান্তর করতে না পারে সেজন্য আদালত সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। এটি হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। তারপরে তিন নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা ইংরেজিতে বলে অ্যাড ইন্টারিম ইনজাংশন। কোনো মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোকদ্দমার বিষয়বস্তুর স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো বজায় রাখার জন্য আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলে।
বিলম্বের ফলে মোকদ্দমার মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। এরপর আমি যাচ্ছি নিষেধাজ্ঞার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, কেন নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। নিষেধাজ্ঞা মঞ্জুর করার বিষয়গুলো ১ নম্বর হচ্ছে যে কাজ যার করা উচিত তাকে সেই কাজ করতে বাধ্য করা, এবং যে কাজ থেকে বিরত থাকা উচিত সেই কাজ থেকে বিরত রাখার মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত সেই কাজটি করে থাকেন। ২ নম্বর হচ্ছে আইনসঙ্গত কোনো কাজ করতে কাউকে বাধ্য করা হয় নিষেধাজ্ঞার মাধ্যমে। কোনো ব্যক্তি বা কোনো পক্ষকে আইনসঙ্গত কোনো কাজ করতে বাধ্য করার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। ৩ নম্বর হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো পক্ষকে অন্যায়মূলক কোনো কাজ করা থেকে বিরত রাখার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। ৪ নম্বর হচ্ছে পরস্পর পক্ষসমূহের মধ্যে তথা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। ৫ নম্বর হচ্ছে মোকদ্দমার বিষয়বস্তু ধ্বংসের আশঙ্কা থাকলে আদালত উক্ত বিষয়বস্তুর স্থিতি অবস্থা বা স্ট্যাটাস কো বজায় রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। ৬ কোনো অন্যায় সংগঠনের আশঙ্কা থাকলেই নিরোধক প্রতিকারের মাধ্যমে আদালত তা প্রতিহত করতে পারেন। ৭ নম্বর হচ্ছে আদালতের নিকট যদি কোনো প্রতারণার আশঙ্কা প্রতীয়মান হয় তাহলে বাদীর আবেদনক্রমে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। ৮ অপরিণীয় ক্ষতির আশঙ্কা থাকলে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুরের মাধ্যমে তা থেকে রক্ষা করতে পারেন। এর পরের প্রশ্নে যাচ্ছি স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। প্রথমে সংজ্ঞাগত পার্থক্য। প্রথমে স্থায়ী, দ্বিতীয় কলামে অস্থায়ী। সংজ্ঞার মধ্যে প্রথমে স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা হচ্ছে মোকদ্দমা শুনানির পর মোকদ্দমার গুণাগুণ বিচার করে ডিক্রি প্রদানের মাধ্যমে আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে। আর অস্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপারে মোকদ্দমা চলাকালীন সময়ে পূর্ববর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। ২ নম্বর হচ্ছে প্রতিশব্দগত পার্থক্য। স্থায়ী নিষেধাজ্ঞাকে ইংরেজিতে পারপিচুয়াল পারপিচুয়াল ইনজাংশন বলে, আর অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন ইংরেজিতে বলে। ৩ নম্বর হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য কি। বাদীর অধিকার সংরক্ষণ করাই হলো স্থায়ী নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য, আর অস্থায়ী নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় সম্পত্তির স্থিতি অবস্থা বা স্ট্যাটাস কো বজায় রাখা হইল অস্থায়ী নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। ৪ নম্বর কার্যকরগত পার্থক্য। স্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ীভাবে কার্যকর করা হয়, আর অস্থায়ী নিষেধাজ্ঞা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকে। ৫ মোকদ্দমার গুণাগুণ বিচার করে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, এটা জারিগত পার্থক্য। আর মোকদ্দমার বর্তমান অবস্থা বিচার করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। ৬ প্রকৃতিগত পার্থক্য।
স্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী প্রকৃতির আর অস্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী প্রকৃতির বা সাময়িক প্রকৃতির। নিষ্পত্তিগত পার্থক্য 7। স্থায়ী নিষেধাজ্ঞা নিষ্পত্তি হলে বাদীর অধিকার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, আর অস্থায়ী নিষেধাজ্ঞা নিষ্পত্তি হলে বাদীর অধিকার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় না। তারপরে 8 নম্বরে বলছি নিয়ন্ত্রণগত পার্থক্য কি। স্থায়ী নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধি 1908 দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিষেধাজ্ঞা মঞ্জুরের প্রতিষ্ঠিত নীতিটা কি? কেন নিষেধাজ্ঞা, কোন নীতির উপর ভিত্তি করে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়? নিষেধাজ্ঞা মূলত দুই প্রকার আমরা জানি, আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এবং নিষেধমূলক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, কোনো পক্ষ এটি অধিকার হিসেবে দাবি করতে পারবে না। এখন নীতিটা আমি বলছি কি কি নীতির উপর এটা প্রতিষ্ঠিত। 1, যে নিষেধাজ্ঞার মাধ্যমে বা যে আদেশের মাধ্যমে আদালত কোনো পক্ষকে কোনো কাজ না করতে বা বিরত থাকতে বাধ্য করে তাকেই তো নিষেধমূলক নিষেধাজ্ঞা বলে। তো যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে 1, বাদীর অপূরণীয় ক্ষতির যদি আশঙ্কা থাকে তখন এটা মঞ্জুর করা হয়। 2, বিবাদী কর্তৃক কোনো অন্যায় কাজ আসন্ন মনে হলে। 3, কোনো চুক্তি ভঙ্গ রোধ করার প্রয়োজন হলে। 4, বিবাদী যদি বাদীর অধিকার লঙ্ঘন করার প্রস্তুতি গ্রহণ করে। এরপর আমি যাচ্ছি আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মঞ্জুরের নীতি বা কোন নীতির উপর ভিত্তি করে এটা মঞ্জুর করা হয়। 2, আদালত নিষেধমূলক নিষেধাজ্ঞা মঞ্জুরের উপর ভিত্তি করে প্রয়োজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্য আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা প্রয়োগ করে। আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত বিবদমান সম্পত্তি নিষেধাজ্ঞা জারির পূর্বে যেমন ছিল সে অবস্থায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষকে আদেশ প্রদান করে। যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অপূরণীয় ক্ষতির আশঙ্কা থাকলে। 2 নম্বর হচ্ছে নিষেধাজ্ঞার যদি প্রয়োজনীয়তা থাকে। 3 নম্বর হচ্ছে আবেদনকারীর আচরণ দোষমুক্ত যদি থাকে। আর 4 নম্বর হচ্ছে বিবাদীর চেয়ে বাদীর ক্ষতি বেশি হলে। এরপর আমি যাচ্ছি অস্থায়ী এবং অন্তর্বর্তী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। প্রথমে এই সংজ্ঞাগত পার্থক্য। প্রথম কলামে অস্থায়ী নিষেধাজ্ঞা আর দ্বিতীয় কলামে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। সংজ্ঞা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা চলাকালীন সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হচ্ছে কোনো মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোকদ্দমার বিষয়বস্তুর স্থিতি অবস্থা বা স্ট্যাটাস কো বজায় রাখার জন্য আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলে। প্রতিশব্দগত পার্থক্য কি? অস্থায়ী নিষেধাজ্ঞাকে ইংরেজিতে টেম্পোরারি ইনজাংশন বলে, আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাকে অ্যাড ইন্টেরিম INTERIM অ্যাড ইন্টেরিম ইনজাংশন বলে। শপথগত পার্থক্য কি? অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য পৃথক শপথ প্রয়োজন, আর
অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য পৃথক শপথের প্রয়োজন হয় না। সমনগত পার্থক্য কি? অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে সমন জারি করতে হয়, আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে সমন জারি করতে হয় না। এরপরে মঞ্জুরগত পার্থক্য কি? মোকদ্দমার যে কোনো পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে মোকদ্দমার যে কোনো পর্যায়ে এই নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, শুধু শুরুতে করা যায়। 6, শুনানিগত পার্থক্য কি? অস্থায়ী নিষেধাজ্ঞায় উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করতে হয়, আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞায় এক পক্ষের বক্তব্য শ্রবণ করা হয়। 7, আবেদনগত পার্থক্য কি? অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আরজি থেকে পৃথক আবেদন করতে হয়, আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য পৃথক কোনো আবেদন করতে হয় না। এরপর অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিধিনিষেধ কি কি? প্রথমেই সরকারের বিরুদ্ধে কি কি বিধিনিষেধ আছে। সরকারি আইনজীবীকে বা উক্ত বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অন্য আইনজীবীকে নোটিশ জারি না করে আদালত কোনো বেসরকারি পক্ষের আবেদনে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করবেন না। 2 নম্বর, বেসরকারি পক্ষের বিরুদ্ধে কি কি বিধিনিষেধ আছে। সরকারি পক্ষের অনুরোধে যদি বেসরকারি পক্ষের বিরুদ্ধে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়, তাহলে অন্য পক্ষ উপস্থিত হওয়ার তারিখ থেকে 7 দিনের মধ্যে আদালত শুনানি ও নিষ্পত্তি করবেন। অবশ্য অপর পক্ষের অনুরোধে এই সময় বৃদ্ধি করা যায়। শুনানির দিন অন্য পক্ষ অনুপস্থিত থাকলে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করা হয়। 3 নম্বর, বেসরকারির বিরুদ্ধে বেসরকারির কি কি বিধিনিষেধ রয়েছে। যদি বেসরকারির বিরুদ্ধে অন্য বেসরকারি পক্ষ অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদানের আবেদন করেন এবং বিলম্বের কারণে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত না হয়, তাহলে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের আদেশ দিবেন। এরপরে 4 নম্বর, ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ প্রদান এর বিধি। যে পক্ষ অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য আবেদন করে মোকদ্দমার ফলাফল যদি তার বিপক্ষে যায় এবং সেই পক্ষের ক্ষতি হয়, তাহলে আদালত উক্ত পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদান করবে। এই ক্ষতিপূরণ হবে সর্বোচ্চ 10,000 টাকা। এরপরে কি কি বিবেচ্য বিষয় আছে আদালতে, যার উপর ভিত্তি করে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর বা নামঞ্জুর করা হয়। 1 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা না হলে দরখাস্তকারীর অপূরণীয় ক্ষতি হবে, তা আদালত তখন বিবেচনা করবেন। 2 নম্বর, মোকদ্দমার তথ্য প্রমাণ বিবেচনা করে আদালতের নিকট যদি আপাতদৃষ্টিতে তা প্রমাণিত হয়, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের জন্য বিবেচনা করতে পারেন। 3 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার দরখাস্তকারীর আচরণ দোষমুক্ত কিনা তা আদালত বিবেচনা করবেন। যদি বাদীর আচরণ দোষমুক্ত হয়, তাহলে নিষেধাজ্ঞা বিবেচনা করতে পারেন। 4 নম্বর,
আদালত দেখবেন যে নিষেধাজ্ঞার প্রয়োজন আছে কিনা। এই বিবেচনার উপর ভিত্তি করে নিষেধাজ্ঞা আদেশ বা জারি করার আদেশ দিতে পারে। 5 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান না করলে যদি বাদী স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা যদি অর্থহীন হয়ে যায়, বাদীর স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা যদি অর্থহীন হয়ে যায়, তাহলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের জন্য বিবেচনা করতে পারেন। 6 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান না করলে যদি বিবাদীর চেয়ে বাদীর ক্ষতি বেশি হয়, তাহলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের জন্য বিবেচনা করতে পারে। এরপরে কি কি প্রতিকার আছে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয় আদেশ, তাহলে এর বিরুদ্ধে প্রতিপক্ষ কি কি প্রতিকার পেতে পারেন। 1 নম্বর হচ্ছে দেওয়ানি কার্যবিধির 39 আদেশ 39 অর্ডার 4 বিধি রুল 4 অনুযায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষ উক্ত আদেশ বাতিলের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে উক্ত আদেশ রদ বা পরিবর্তন করতে পারবেন। 2 নম্বরে, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষ উচ্চ আদালতে অত্র আইনের মানে দেওয়ানি কার্যবিধির 104 ধারা 104 104 ধারা, ইংরেজিতে দেখছে 104 বা 104 ধারায় তিনি আপিল করবেন। এবং এটা আবার আদেশেও আছে 43 বা 43 আদেশের বিধি হচ্ছে 1 আর বিধিতে তিনি আপিল করতে পারবেন। তারপরে কি কি কারণে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা। 1 নম্বর হচ্ছে মোকদ্দমার বিবদমান সম্পত্তি যদি কোনো পক্ষের দ্বারা অন্যায়ভাবে বিক্রির উপক্রম হয় বা ধ্বংস বিনষ্ট হস্তান্তর করা ইত্যাদির চেষ্টা করা হয়, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা যায়। এটা আদেশ 39 আদেশের বিধি 1 এই বিধিতে বলা হয়েছে। 2 নম্বর, বিবাদী যদি পাওনাদারের সাথে প্রতারণার উদ্দেশ্যে তার সম্পত্তি হস্তান্তর বা অপসারিত করার চেষ্টা করে, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা যায়। এটাও আদেশ 39 আদেশের বিধি 1 বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে বিবাদীকে কোনো চুক্তি বা ক্ষতিকর কাজ থেকে বিরত রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা যায়। এটা 39 আদেশ এবং বিধি 2 বলা হয়েছে। 4 নম্বর, বিবাদীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পূর্বে তাকে এই মর্মে নোটিশ দিতে হবে যে কেন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে না। 5 নম্বর হচ্ছে তবে আদালত যদি মনে করেন বিলম্বের কারণে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হবে, তাহলে নোটিশ প্রদান না করেও নিষেধাজ্ঞা জারি করতে পারেন। এরপরে আমি যাচ্ছি যে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ পাওয়ার জন্য দরখাস্তকারীকে কি কি কাগজ বা কি কি দেখাতে হবে। 1 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞা মূলত আদালতের বিবেচনামূলক ক্ষমতা। 2 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার জন্য দরখাস্তকারীকে বিবাদীর বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস PRIMA প্রাইমা FACIE প্রাইমা ফেসি কেস প্রতিষ্ঠিত করতে হবে। 3 নম্বর,
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার জন্য দরখাস্তকারীকে প্রমাণ করতে হবে যে আদেশ পাওয়ার জন্য তার পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। 4 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা না হলে দরখাস্তকারীর অপূরণীয় ক্ষতি হবে, এটা তার প্রমাণ করতে হবে। 5 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার জন্য দরখাস্তকারীর আচরণ দোষমুক্ত হতে হবে। 6 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার জন্য দরখাস্তকারীকে দ্রুত দরখাস্ত করতে হবে। এরপরে আমি যাচ্ছি, আরেকটা বিষয় আছে 7 নম্বরে বলছি, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার জন্য দরখাস্তকারীকে বিভিন্ন দাবিও উপস্থাপন করতে হবে দরখাস্তে। এরপর আমি যাচ্ছি আদেশমূলক ও নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। 1, প্রথমে আমি আদেশমূলক বলছি, প্রথম কলামে দিচ্ছি। দ্বিতীয় কলামে নিষেধমূলক। 1 নম্বর, সংজ্ঞাগত পার্থক্য। আদেশমূলক নিষেধাজ্ঞা হচ্ছে যে নিষেধাজ্ঞার মাধ্যমে বা যে আদেশের মাধ্যমে আদালত কোনো পক্ষকে কোনো কাজ করতে বাধ্য করেন তাকে আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে। আর নিষেধমূলক নিষেধাজ্ঞা হচ্ছে যে নিষেধাজ্ঞার মাধ্যমে বা যে আদেশের মাধ্যমে আদালত কোনো পক্ষকে কোনো কাজ না করতে বা বিরত থাকতে বাধ্য করেন তাকে নিষেধমূলক নিষেধাজ্ঞা বলে। 2 নম্বর, প্রতিশব্দগত পার্থক্য কি? আদেশমূলক নিষেধাজ্ঞাকে ম্যান্ডেটরি, MANDATORY ইনজাংশন বলে। আর নিষেধমূলক বা নিরোধমূলক নিষেধাজ্ঞার ইংরেজি হচ্ছে প্রহিবিটরি, PROHIBITORY প্রহিবিটরি ইনজাংশন বলে। 3 নম্বর হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্যের বিষয়ে। এখানে আদেশমূলক নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো অন্যায়ভাবে কোনো কিছু সম্পাদন হলে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, সেটা আদেশমূলক। আর নিষেধমূলক নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো অন্যায় কাজকে প্রতিহত করা। 4 নম্বর, আদেশমূলক নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত বিশেষ সতর্কতা অবলম্বন করেন। আর নিষেধমূলক নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় না আদালতকে। 5 নম্বর হচ্ছে প্রচলনের দিক থেকে আদেশমূলক নিষেধাজ্ঞা অধিক প্রচলিত আর নিষেধমূলক নিষেধাজ্ঞা তুলনামূলকভাবে কম প্রচলিত। তারপরে 6 নম্বর হচ্ছে প্রয়োগের দিক থেকে নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদেশমূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় আর চুক্তি ভঙ্গ রোধ করার জন্য নিষেধমূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। এই হচ্ছে আজকের বিষয়বস্তুর সমাপ্তি। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে, আইনগত বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।